ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সবে একটা বিস্ফোরক ইন্টারভিউ দিয়েছেন, যেখানে তিনি স্পষ্ট বলেছেন, আমরা আমেরিকা, ইসরায়েল আর ইউরোপের সঙ্গে পুরোদস্তুর যুদ্ধে আছি। এটা শুনে অনেকে অবাক হতে পারেন, কিন্তু চলুন ধাপে ধাপে বুঝি কি হচ্ছে। প্রথমে ব্যাকগ্রাউন্ডটা দেখি। ২০২৫ সালের জুন মাসে ইসরায়েল হঠাৎ আক্রমণ করে ইরানের নিউক্লিয়ার সাইট, মিলিটারি বেস আর অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গায়। এতে ইরানের হাজারের বেশি মানুষ মারা যায়, অনেক সিনিয়র কমান্ডার আর নিউক্লিয়ার সায়েন্টিস্ট শহীদ হন। তারপর আমেরিকা যোগ দেয়। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে ৩টা প্রধান নিউক্লিয়ার ফ্যাসিলিটি ফোর্দো, নাতানজ, ইস্পাহান বোমা মেরে ধ্বংস করে দেয়। এটা ছিল ১২ দিনের একটা তীব্র যুদ্ধ, যাকে বলা হয় 12 ডে ওয়ার। ইরানও পাল্টা মিসাইল ছোড়ে, কিন্তু ইসরায়েল দাবি করে বেশিরভাগ আটকে যায়। শেষে সিজ ফায়ার হয়। কিন্তু যুদ্ধ শেষ হলেও চাপ কমেনি। ট্রাম্প আবার ম্যাক্সিমাম প্রেশার পলিসি চালু করেছেন। কঠিন স্যাংশন, তেল রপ্তানি বন্ধ করার চেষ্টা। ইউরোপও ইউএন স্যাংশন ফিরিয়ে এনেছে। নিউক্লিয়ার নেগোসিয়েশন পুরোপুরি থেমে গেছে। ইরান বলছে তাদের নিউক্লিয়ার প্রোগ্রাম শান্তিপূর্ণ, কিন্তু পশ্চিম বলছে না। এখন পেজেশকিয়ানের কথায় আসি। তিনি বলছেন এটা ইরাকের সঙ্গে ৮ বছরের যুদ্ধের চেয়েও খারাপ। সেই যুদ্ধে অন্তত শত্রু স্পষ্ট ছিল, মিসাইল ছুড়লে জানা যেত কোথায় পাল্টা মারতে হবে। কিন্তু এখন চারদিক থেকে ঘিরে ফেলা হচ্ছে। অর্থনৈতিক চাপ, রাজনৈতিক প্রেশার, সাংস্কৃতিক আক্রমণ, সিকিউরিটি থ্রেট। তেল বিক্রি বন্ধ, ব্যাংকিং সিস্টেম কাটা, সমাজে অস্থিরতা ছড়ানো। এটা একটা অদৃশ্য যুদ্ধ। পেজেশকিয়ান বলছেন তারা চায় আমাদের দেশকে হাঁটু গেড়ে বসাতে, কিন্তু ইরান হার মানছে না। পেজেশকিয়ান গর্ব করে বলেছেন, জুনের যুদ্ধের পরও ইরানের সেনাবাহিনী আগের চেয়ে অনেক শক্তিশালী হয়েছে, সরঞ্জাম বেড়েছে, মানুষের সংখ্যা বেড়েছে। যদি আবার আক্রমণ করে তাহলে আরও কঠিন জবাব পাবে। ইরানের ফরেন মিনিস্ট্রি বলছে তাদের ডিফেন্সিভ ক্যাপাবিলিটি নেগোসিয়েশনের বিষয় নয়, এটা দেশ রক্ষার জন্য। এখানে ইরানকে নায়কের চোখে দেখতে হবে, একটা স্বাধীন দেশ যারা নিজেদের অধিকারের জন্য লড়ছে। পশ্চিমের দাদাগিরি, ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। তারা বলছে আমরা একা নই। চীন রাশিয়ার সঙ্গে সম্পর্ক বাড়াচ্ছে। অর্থনীতি ঠিক করার ২০ পয়েন্টের প্ল্যান ঘোষণা করেছেন প্রেসিডেন্ট। জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান, কারণ শত্রু চায় ভিতরে বিভেদ। এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফরের প্রস্তুতি নিচ্ছেন। সেখানে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য ভবিষ্যৎ সামরিক পদক্ষেপ দিয়ে ব্রিফ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এনবিসি নিউজ জানিয়েছে, ইসরায়েলি কর্মকর্তাদের বিশ্বাস ইরান আবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র পুনর্গঠন করছে এবং জুন মাসের সংঘর্ষে ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মেরামত করছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো আশঙ্কা করছে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র মহড়া আসলে সম্ভাব্য হামলার প্রস্তুতির আড়াল হতে পারে। কিন্তু ইরান প্রস্তুত। এটা শুধু যুদ্ধ নয়, এটা স্বাধীনতার লড়াই। ইরান দেখাচ্ছে চাপ দিয়ে কোনো দেশকে দমানো যায় না। তারা আরও শক্তিশালী হয়ে উঠছে। অধিকারের জন্য লড়তে হলে ঐক্য আর ধৈর্য লাগে। ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে ক্ষেপণাস্ত্রে বিলিয়ন বিলিয়ন ডলার ঢালছে তেহরান। ইরান কি ইসরায়েলকে আক্রমণের জন্য যুক্তি খুঁজে পেল? ইরানের প্রতিরক্ষা বাজেট বেড়েছে ১৪৫%। গোয়েন্দাগিরি, নজরদারি ও মোসাদ দমনে ৪২৩ মিলিয়ন ডলার। খামেনির আর্মাগেডন ৯ বিলিয়নের বেশি যুদ্ধ তহবিল ইসরায়েলের দুঃস্বপ্ন বানাতে পারে ড্রোনকে। ২০২৫ সালের জুনে ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর ইরানের ২০২৬ সালের প্রতিরক্ষা বাজেট সাম্প্রতিক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এটি স্পষ্টভাবে দেখায় যে আগের চেয়ে অনেক বেশি সম্পদ এখন দেশের নিরাপত্তা ও সামরিক শক্তি বাড়াতে ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছে তেহরান। ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, ১২ দিনের যুদ্ধের পর সাম্প্রতিক প্রতিরক্ষা ও নিরাপত্তা ব্যয় প্রায় ১৪৫% বেড়েছে। সরকার ঘোষণা করেছে ২০২৬-২৭ অর্থ বছরের জন্য মোট প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে বরাদ্দ ধরা হয়েছে প্রায় ৯.২৩ বিলিয়ন মার্কিন ডলার। গত বছরের তুলনায় ইরানের প্রতিরক্ষা বাজেট বেড়েছে প্রায় ১৪৫%। ইরানের ২০২৬ সালের প্রতিরক্ষা ও নিরাপত্তা বাজেটের চিত্র। ৪.৬২ বিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনীর লজিস্টিক খাতে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি পাচ্ছে প্রায় ১.৮৮ বিলিয়ন ডলার। ক্ষেপণাস্ত্র বাহিনী, আঞ্চলিক তৎপরতা এবং একাধিক যুদ্ধক্ষেত্রে কৌশলগত প্রতিরোধে আইআরজিসির কেন্দ্রীয় ভূমিকার কারণেই এই বরাদ্দ। ইরানের জাতীয় পুলিশ ও অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী পাচ্ছে প্রায় ১ বিলিয়ন ডলার, যা অভ্যন্তরীণ শৃঙ্খলা, সীমান্ত নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ব্যয় হবে। নিয়মিত সেনাবাহিনী আরশোতে পাচ্ছে প্রায় ৬৭০ মিলিয়ন ডলার।
নিয়মিত সেনাবাহিনী আট দেশ পাচ্ছে প্রায় $670 মিলিয়ন, গোয়েন্দা মন্ত্রণালয় পাচ্ছে প্রায় $423 মিলিয়ন, যার কাজ হলো পাল্টা গুপ্তচর বৃত্তি, অভ্যন্তরীণ নজরদারি এবং বাইরের ষড়যন্ত্র পর্যবেক্ষণ। যৌথ অপারেশন কমান্ড খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর পাচ্ছে প্রায় $323 মিলিয়ন, যা বড় প্রতিরক্ষা অভিযান ও আকাশ প্রতিরক্ষা সমন্বয়ের জন্য ব্যবহৃত হবে। সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ পাচ্ছে প্রায় $277 মিলিয়ন, যার দায়িত্ব কৌশলগত পরিকল্পনা, বাহিনীর কাঠামো, সামরিক নীতি এবং বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয়। সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ, যা সাম্প্রতিক নিরাপত্তা কৌশল নির্ধারণ করে, 1405 বাজেট কাঠামোর মধ্যে পাচ্ছে প্রায় $23 মিলিয়ন। ইরান কি এখনও প্রতিদ্বন্দ্বীদের চেয়ে পিছিয়ে? 2024 সালের জন্য CRI এর তথ্য অনুযায়ী ইরানের সামরিক ব্যয় এখনও মধ্যপ্রাচ্যের কয়েকটি বড় শক্তির তুলনায় অনেক কম। এতে ইরানের বাজেট ও তার ধনী প্রতিবেশীদের বাজেটের মধ্যে ব্যবধান স্পষ্ট হয়। এই তথ্য অনুযায়ী 2024 সালে ইরানের সামরিক বাজেট ছিল প্রায় $7.9 বিলিয়ন। ফলে আধুনিক অস্ত্র ও আমদানি নির্ভর সামরিক ব্যবস্থায় বিপুল অর্থ ব্যয় করা একাধিক আঞ্চলিক দেশের তুলনায় ইরান পিছিয়ে রয়েছে। তুলনায় 2024 সালে ইসরায়েলের প্রতিরক্ষা বাজেট ছিল প্রায় $46.5 বিলিয়ন। চলমান সংঘাতের কারণে এই ব্যয় দ্রুত বেড়েছে এবং আকাশ প্রতিরক্ষা, গোয়েন্দা কার্যক্রম ও উচ্চ প্রযুক্তির যুদ্ধ সক্ষমতায় বড় বিনিয়োগের প্রতিফলন ঘটেছে। সৌদি আরব ছিল মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সামরিক ব্যয়কারী দেশ। তাদের 2024 সালের প্রতিরক্ষা ব্যয় ধরা হয়েছে আনুমানিক $75 থেকে $80 বিলিয়ন, যা তেলের রাজস্ব ও দীর্ঘদিনের অস্ত্র কেনার কর্মসূচির ফল। তুরস্কের প্রতিরক্ষা বাজেট ছিল প্রায় $25 বিলিয়ন, যা বৈশ্বিক তালিকায় ইরানের চেয়ে অনেক উপরে এবং তুরস্কের ক্রমবর্ধমান ঘরোয়া অস্ত্র উৎপাদন ও আঞ্চলিক শক্তি হওয়ার উচ্চাকাঙ্ক্ষা তুলে ধরে। মিসাইল আবার হাতে নিয়ে ইরানের জবাব, ইসরায়েলের যুদ্ধ উস্কানি সহ্য করা হবে না। চূড়ান্ত জবাবের মুখে পড়বে ইসরায়েল। নতুন যুদ্ধ ঠেলে দিতে গিয়ে প্রথম সতর্কবার্তা দিল তেহরান। বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেটে নেতানিয়াহুর ওপর কি বাড়তি সুবিধা পেল ইরান? খামেনি $9.23 বিলিয়ন বরাদ্দ দিলেন। আরও মিসাইল তৈরির জন্য চিন্তায় ইসরায়েল। ইরানকে নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্রমশ কঠোর হুঁশিয়ারির মধ্যেই ইরানের প্রেসিডেন্ট আরও এক ধাপ এগিয়ে গেলেন। পশ্চিমা বিশ্বকে সরাসরি লক্ষ্য করে তিনি যুদ্ধ সংক্রান্ত এক নাটকীয় মন্তব্য করেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা করেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইউরোপের গুরুত্বপূর্ণ কয়েকটি দেশ ইরানের বিরুদ্ধে যা চালাচ্ছে সেটি আসলে একটি পূর্ণমাত্রার যুদ্ধ। তার অভিযোগ, ইসলামী প্রজাতন্ত্রকে সব দিক থেকে দুর্বল ও চাপে ফেলতেই এই সম্মিলিত প্রচেষ্টা চলছে। পেজেশকিয়ানের এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী ইরান নিয়ে একের পর এক কড়া মন্তব্য করছিলেন। এর ফলে তেহরান ও ইসরায়েলের মধ্যে কথার লড়াই আরও তীব্র হয়ে উঠেছে। 24 ডিসেম্বর নেতানিয়াহুর দপ্তর AI দিয়ে তৈরি ভিডিও প্রকাশ করে। এই ভিডিওটি ইরান ইসরায়েলের সংক্ষিপ্ত কিন্তু ভয়াবহ যুদ্ধের 6 মাস পূর্তি উপলক্ষে প্রকাশ করা হয়। ভিডিওতে বিশেষ ধরনের দৃশ্য ব্যবহার করে ইসরায়েলের প্রস্তুতি ও দৃঢ়তার বার্তা দেওয়া হয়। ভিডিওতে দেখা যায় নেতানিয়াহু একটি B-2 স্টেলথ বোমারু বিমানের ককপিটে বসে আছেন। তার পাশে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই দৃশ্যটি ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সামরিক সহযোগিতার প্রতীক হিসেবে দেখা হচ্ছে। একই দিনে 24 ডিসেম্বর নেতানিয়াহু বলেন, ইসরায়েল একাধিক কৌশলগত চ্যালেঞ্জের মুখে রয়েছে এবং তিনি বিশেষভাবে ইরানকে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ইস্যুগুলোর একটি হিসেবে চিহ্নিত করেন। এর আগে 22 ডিসেম্বর ইরান বড় আকারের সামরিক মহড়া চালানোর পর নেতানিয়াহু কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দেন। খবর অনুযায়ী নেতানিয়াহু ও ট্রাম্প যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বৈঠকে বসতে পারেন। এই উচ্চ পর্যায়ের বৈঠক ইরান ইস্যুতে ইসরায়েলের পরবর্তী কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বলা হচ্ছে, এই বৈঠকে নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে আবার ইরানের ওপর সামরিক হামলা চালাতে রাজি করানোর চেষ্টা করবেন। ইরান আবার গড়ে তুলছে সামরিক শক্তি। চমকপ্রদভাবে ইসরায়েলি কর্মকর্তারাই সম্প্রতি স্বীকার করেছেন যে তাদের অভিযান ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে পুরোপুরি ধ্বংস করতে ব্যর্থ হয়েছে। ইরান আবার গড়ে তুলছে সামরিক শক্তি চমকপ্রদভাবে। ইসরায়েলি কর্মকর্তারাই সম্প্রতি স্বীকার করেছেন যে তাদের অভিযান ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে পুরোপুরি ধ্বংস করতে ব্যর্থ হয়েছে। টাইমস অফ ইসরায়েল সহ বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরুর আগের অবস্থার কাছাকাছি আছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভান্ডার। প্রতিবেদন অনুযায়ী 12 দিনের যুদ্ধের পরও ইরানের হাতে প্রায় 2000টি ভারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। এই প্রেক্ষাপটে ইরানের প্রস্তাবিত 2026 সালের প্রতিরক্ষা বাজেট ব্যাপকভাবে বেড়েছে। জুনের যুদ্ধের পর সরকার সামরিক ও নিরাপত্তা খাতে আরও বেশি অর্থ বরাদ্দ করেছে। বলা হচ্ছে, আগের বছরের তুলনায় প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে ব্যয়
ব্যয় প্রায় ১৪৫% বেড়েছে। সরকার জানিয়েছে ২০২৬ সালের জন্য মোট প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে বরাদ্দ ধরা হয়েছে প্রায় $৯.23 বিলিয়ন, যা বাজেট বিলে ব্যবহৃত বর্তমান বিনিময় হার অনুযায়ী হিসাব করা হয়েছে। ইরান সরকার এই বিশাল বাজেট বৃদ্ধিকে প্রয়োজনীয় বলে ব্যাখ্যা করেছে। তাদের মতে দেশের ভেতরে ও অঞ্চল জুড়ে বাড়তে থাকা নিরাপত্তা হুমকি মোকাবিলা এবং শক্ত প্রতিরোধ গড়ে তুলতেই এই ব্যয় বাড়ানো হয়েছে। বিশ্বের মানচিত্রে একটি খুব ছোট জলপথ আছে, নাম স্ট্রেইট অফ হরমুজ। কিন্তু এই ছোট জায়গা দিয়েই প্রতিদিন পৃথিবীর প্রায় 20% তেল চলাচল করে। মানে এখানে সামান্য অস্থিরতা হলেই পুরো বিশ্বের তেলের দাম, বাজার, অর্থনীতি সব কেঁপে ওঠে। এই জলপথে ইরান আবার একটি তেলবাহী জাহাজ আটক করেছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বলছে জাহাজটি জ্বালানি পাচারের সঙ্গে জড়িত ছিল। জাহাজে কয়েক মিলিয়ন লিটার জ্বালানি ছিল এবং ক্রুরা সবাই বিদেশি নাগরিক। ইরানের জলসীমা থেকে প্রায় 40 লাখ লিটার চোরাচালানি জ্বালানি তেল বহনকারী একটি জাহাজ জব্দ করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। এই তথ্য জানিয়েছেন IRGCর এক ঊর্ধ্বতন নৌ কমান্ডার। IRGCর প্রথম নৌ অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম শাহী জানান, জাহাজটি ইরানের আঞ্চলিক জলসীমা ত্যাগ করার চেষ্টা করার সময় আটক করা হয়। জাহাজটিতে 16 জন বিদেশি নাবিক ছিলেন। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এর আগেও একই ধরনের অভিযান চালিয়েছে ইরান। গত নভেম্বরে পারস্য উপসাগরে প্রায় 3.5 লাখ লিটার চোরা চালানি জ্বালানি বহনকারী আরেকটি জাহাজ আটক করা হয়েছিল। ওই জাহাজটি এসওয়াতিনি দেশের পতাকাবাহী ছিল এবং তাতে 13 জন নাবিক ছিলেন। এখানে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা আছে। ইরানের সরকার জ্বালানিতে ভর্তুকি দেয়, ফলে দেশের ভেতরে তেলের দাম খুব কম, কিন্তু আন্তর্জাতিক বাজারে সেই তেলের দাম অনেক বেশি। এই পার্থক্য থেকেই তৈরি হয়েছে একটি বড় পাচার চক্র। ইরানের অভিযোগ, এই চক্র উপসাগরীয় জলপথ ব্যবহার করে অবৈধভাবে তেল পাচার করছে। এটা শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, এটা সরাসরি রাষ্ট্রের নিরাপত্তার প্রশ্ন। এখন প্রশ্ন আসে, নিজের জলসীমায় অবৈধ পাচার ঠেকানো কি কোনো দেশের অধিকার নয়? যদি এটা অধিকার না হয়, তাহলে রাষ্ট্রের সার্বভৌমত্ব বলে কিছু থাকে না। এই মাসেই যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপকূলে একটি তেলবাহী জাহাজ আটক করে। ওয়াশিংটনের দাবি, এই জাহাজে থাকা তেল ইরান ও ভেনেজুয়েলার সঙ্গে যুক্ত, যা মার্কিন নিষেধাজ্ঞা ভেঙেছে। এখন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মার্কিন নিষেধাজ্ঞা কি আন্তর্জাতিক আইন? উত্তর না, এটা আমেরিকার নিজের আইন। তাহলে আমেরিকা কিভাবে আন্তর্জাতিক সমুদ্রে গিয়ে নিজের আইন প্রয়োগ করে? এই প্রশ্নটাই তুলছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই পরিষ্কার করে বলেছেন, এই কাজ বেআইনি। তিনি বলেছেন, আমেরিকা যতবারই এই কাজকে স্বাভাবিক বানানোর চেষ্টা করবে, ততবারই তারা আন্তর্জাতিক আইনকে দুর্বল করবে। ইরানের যুক্তি খুব সোজা, আজ ভেনেজুয়েলা, কাল ইরান, পরশু অন্য কোনো দেশ। এইভাবে যদি শক্তিশালী দেশ একতরফাভাবে সমুদ্র দখল করে আইন চালায়, তাহলে পুরো আন্তর্জাতিক ব্যবস্থাই ভেঙে পড়বে। এই প্রেক্ষাপটে ইসরায়েলের কথাও আসছে। মধ্যপ্রাচ্যে ইসরায়েল দীর্ঘদিন ধরে সামরিক উত্তেজনার কেন্দ্রে আছে। গাজা যুদ্ধ, সিরিয়া হামলা, লেবানন সীমান্ত সব মিলিয়ে অঞ্চলটা আগে থেকেই অস্থির। এর মধ্যে যদি উপসাগরীয় তেল পথেও সংকট তৈরি হয়, তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না। ইরান এখানে নিজেকে প্রতিরোধকারী পক্ষ হিসেবে তুলে ধরছে। তারা বলছে, আমরা আগ্রাসন চাই না, কিন্তু আমাদের স্বার্থে আঘাত এলে আমরা চুপ করে বসে থাকব না।